একবার ভেবে দেখুন, একটি বিলাসবহুল হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা কোটি টাকার বিমান হঠাৎ বন্ধ হয়ে যায়। চারদিকে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা ঘিরে রয়েছেন, দামি দামি সব সরঞ্জাম মজুদ। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর ঠিক তখনই এক কোণ থেকে এগিয়ে এলো এক গরিব কর্মচারী, যাকে কেউ চেনে না, কেউ বিশ্বাসও করে না। তরুণ সিইও তার দিকে তাকিয়ে শুধু একটি কথা বললেন, যদি তুমি ২০ মিনিটের মধ্যে এই বিমানটি ঠিক করে দাও, তবে আমি যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত। এটা শুধু একটা চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল তার মর্যাদা, তার ক্ষমতা আর তার আত্মসম্মানের উপর এক বড় প্রশ্ন। একজন সাধারণ কর্মচারী কি সত্যিই ২০ মিনিটে অসম্ভবকে সম্ভব করতে পারল? সত্যিই কি সিইওকে নিজের দেওয়া কথা রাখতে হয়েছিল? আর এই চ্যালেঞ্জ কি শুধু একটা বিমান নয়, বরং অনেক জীবন বদলে দিয়েছিল? এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে অবাক করবে, আবেগপ্রবণ করবে এবং ভাবতে বাধ্য করে দেবে। যদি আপনি এমন গল্প পছন্দ করেন যা সরাসরি হৃদয়ে স্পর্শ করে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি একটিও গল্প মিস না করেন। এবং কমেন্টে আমাদের অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোথায় এবং কি করতে করতে দেখছেন, বাড়িতে, কাজের ফাঁকে নাকি সফরে। চলুন এবার দেরি না করে শুরু করি। এই গল্প এক গরিব কর্মচারী, ২০ মিনিটের চ্যালেঞ্জ আর এক সিইওর এমন এক বাজির যা সবকিছু বদলে দিয়েছিল। বর্ষার প্রথম বৃষ্টি পুরুলিয়া পশ্চিমবঙ্গের কাঁচা গলিগুলোর ওপর নিঃশব্দে পড়ছিল। মাটির সদা গন্ধ বাতাসে মিশেছিল, কিন্তু সেই সকালে কারোর মনে কোনো সুবাস ছিল না। কুঁড়েঘরের বাইরে এক বৃদ্ধা দরজার চৌকাঠে দাঁড়িয়েছিলেন। তার হাত কাঁপছিল, চোখ দুটো ছেলেকে চলে যেতে দেখছিল, আর ঠোঁটে ছিল দোয়া যা আওয়াজ হয়ে বাইরে আসতে পারছিল না। অর্জুন মাঝি নিজের পুরনো ব্যাগটি কাঁধে, তাতে বেশি কিছু ছিল না। দুজোড়া জামাকাপড়, কিছু কাগজ আর মায়ের দেওয়া একটা পুরনো ঘড়ি, যা এখনও সঠিক সময় দেখাত। যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সময় যেমনই হোক, সততার পথ ছেড়ো না। মা, আমি আসছি, অর্জুন ধীরে দিয়ে বলল। মা শান্তি মাথা নাড়লেন। তিনি জানতেন যদি তিনি কিছু বলেন, তবে চোখের জল ছেলের সাহসের আগেই ঝরে পড়বে। অর্জুন কোনো বড় স্বপ্ন নিয়ে যাচ্ছিল না, না নাম কামানোর, না বড় লোক হওয়ার। শুধু একটা ছোট লক্ষ্য ছিল, মায়ের ওষুধ যেন সময় মতো আসে, আর বর্ষায় ছাদ থেকে জল পড়া যেন বন্ধ হয়। মুম্বাই, সেই শহর যেখানে অট্টালিকাগুলো আকাশের সাথে কথা বলে, আর মানুষ প্রায় মাটির ওপর নিজের দাম ভুলে যায়। অর্জুন সেখানে কাজ করতে যাচ্ছিল। কেউ জানত না কোন কাজের জন্য বা কী অবস্থায়। সে নিজেও জানত না সামনে কি মিলবে, সম্মান নাকি অপমান। বাসটিকে গ্রাম থেকে বেরোতে দেখে মা আকাশের দিকে তাকালেন। ভগবান, তিনি মনে মনে বললেন, ওকে শক্ত রেখো, কিন্তু ওর মনটাকে কঠিন হতে দিও না। বৃষ্টি বেড়ে গেল, আর সেই বৃষ্টির মধ্যেই অর্জুন মাঝির জীবন এক নতুন মোড় নিতে শুরু করল। এমন এক মোড় যা তাকে মাটি থেকে তুলে নিয়ে গিয়ে আবার মানুষ হতে শেখানোর ছিল। মুম্বাইয়ের সকাল কখনো শান্ত হয় না। এখানে সূর্যের আগে কোলাহল জেগে ওঠে। হর্ন, ইঞ্জিন, মানুষের দ্রুত চলন, সবকিছু যেন কোনো দৌড়ে সামিল। জুহু এরোড্রোমের সেই বিশাল হ্যাঙ্গারে, যেখানে প্রাইভেট জেট দাঁড়িয়ে থাকত, অর্জুন মাঝি প্রতিদিন সবার আগে পৌঁছাত আর সবার শেষে ফিরত। ৩ বছর হয়ে গিয়েছিল তার এখানে কাজ করার, কিন্তু তার উপস্থিতির গুরুত্ব এখনও কারোর কাছে ছিল না। তার হাতে থাকত মোছার কাপড়, কাঁধে বালতি, আর মুখে সেই নিস্তব্ধতা যা সে গ্রাম থেকে সাথে করে এনেছিল। কেউ তাকে নামে ডাকত না, কখনো আরে, কখনো শোনো, তো কখনো শুধু ইশারায় কাজ বুঝিয়ে দেওয়া হতো। অর্জুন মাথা নিচু করে কাজ করত, প্রশ্ন করত না, অভিযোগ করত না। সে জানত এখানে আওয়াজ তুললে কাজ চলে না, বরং কাজ হারিয়ে যায়। হ্যাঙ্গারের মেঝে ঠান্ডা আর মসৃণ থাকত। ওপরে দাঁড়িয়ে থাকা জেটগুলো এমনভাবে চকচক করত যেন অন্য কোনো জগৎ থেকে এসেছে। তাদের দাম, তাদের শক্তি, তাদের জাঁকজমক, সবকিছু অর্জুনকে আকর্ষণ করত। কিন্তু সে নিজের দূরত্ব জানত। তার জায়গা ছিল মেঝেতে, সেই পাগুলোর কাছে যারা কখনো তার দিকে তাকিয়েও দেখত না। তা সত্ত্বেও দুপুরে যখন ছোট ব্রেক চলত আর বাকি কর্মচারীরা মোবাইলে মজে থাকত, অর্জুন কিছুটা দূরত্বে দাঁড়িয়ে ইঞ্জিনগুলোকে দেখত। তার দৃষ্টি কোনো কৌতূহলী বাচ্চার মতো ছিল না, বরং এমন একজন মানুষের মতো ছিল যে মেশিনকে শুধু দেখেনি, বরং অনুভব করেছে। একদিন এক টেকনিশিয়ান হাসতে হাসতে বলল, এত ঘাড় ঘুরিয়ে দেখিস না, এটা ঝাড়ু পোছার কাজ নয়। অর্জুন শুধু হালকা হাসল আর বলল, জি স্যার। সেই হাসির পেছনে কোনো উত্তর ছিল না,
ছিল বছরের পর বছরের চুপ থাকার অভ্যাস, সহ্য করার অভ্যাস। সন্ধ্যা নামার সাথে সাথেই বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব হ্যাঙ্গারের ভেতরে ঢুকে আসত। বাইরে বৃষ্টি শুরু হতো, আর ভেতরে অর্জুন হাঁটু গেড়ে বসে জেটের নিচে জমে থাকা তেলের দাগ পরিষ্কার করত। ওপর দিয়ে মানুষ চলে যেত, তার জুতোর পাশ দিয়ে না তাকিয়ে, না থেমে। কখনো কখনো সেই মুহূর্তে তার মায়ের কথা মনে পড়ে যেত। পুরুলিয়ায় সেই সময়ে হয়তো তিনি ওষুধের শিশি খুলছেন আর ছেলের জন্য মনে মনে প্রার্থনা করছেন। অর্জুন তখন মোছার কাপড়টা আরও শক্ত করে ধরত। ক্লান্তি তাকে থামাত না, থামাত ভয়, কাজ চলে যাওয়ার ভয়, শহরে বেকার হয়ে যাওয়ার ভয়। সেই হ্যাঙ্গারের ওপরতলায় ক্লাচের ঘেরা ঘরে আর এক জীবন চাপের মধ্যে নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু অর্জুনের সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। তার জন্য জগৎ ছিল ততটুকুই যতটুকু তার ঝাড়ুর সামনের মেঝে। তবুও প্রতি রাতে কাজ শেষ হওয়ার আগে সে এক মুহূর্ত থামত, ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করত, যেন কোনো হৃৎস্পন্দন শুনছে। সে জানত না যে হৃৎস্পন্দন সে রোজ অনুভব করে সেটাই খুব শীঘ্রই পুরো হ্যাঙ্গারের নিঃশ্বাস হতে চলেছে। সেই রাতেও বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির মধ্যে ভাগ্য নিঃশব্দে নিজের দিশা বদলে নিল, কোনো শব্দ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। বিকেসির উঁচু ইমারতগুলোর মাঝে কাঁচ দিয়ে ঘেরা সেই শান্ত কিন্তু ভারী ঘরে আরোহী মেহেরা প্রতি সকালে সময়ের আগে পৌঁছে যেত। বাইরের জগতের কাছে সে ছিল সাফল্যের সংজ্ঞা। সুসংহত চলন, মার্জিত পোশাক আর মুখে এমন আত্মবিশ্বাস যা দেখে মানুষ মেনে নিত যে এই মেয়ের কোনো কিছুর অভাব নেই। মাত্র ২৮ বছর বয়সে সে কোম্পানির কনিষ্ঠতম সিইও হয়ে গিয়েছিল, সুন্দরী, বুদ্ধিদীপ্ত এবং সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী। কিন্তু এ সবই ছিল বাইরের আবরণ। ভেতরে ছিল এমন এক একাকিত্ব যা কোনো মিটিং পূর্ণ করতে পারত না, না কোনো সাফল্য। বর্ষার কুয়াশা সেদিনও জানলায় লেগেছিল। আরোহী ল্যাপটপ খুলল, পরিসংখ্যানের ওপর চোখ বোলাল, আর তারপর সেই ইমেলগুলো পড়ল যাতে ভরসার চেয়ে পরীক্ষা বেশি ছিল। বোর্ডের সদস্যরা, বিনিয়োগকারীরা এবং পরিবার সবাই তার থেকে ফলাফল চাইত, মানুষ হিসেবে তাকে দেখত না। সে জানত এই চেয়ার স্থায়ী নয়, এখানে ভুলের কোনো অবকাশ ছিল না। হয়তো এই ভয়েই তাকে কঠোর করে তুলেছিল, নিজের কথায়, নিজের সিদ্ধান্তে আর মানুষের থেকে তৈরি করা দূরত্বে। সে দুর্বলতা দেখানো ছেড়ে দিয়েছিল, কারণ এখানে দুর্বলতার দাম খুব চড়া হতো। দুপুরের পর খবর এলো যে সন্ধ্যায় প্রাইভেট জেটে মুম্বাই থেকে দুবাই যাওয়ার কথা। এটা শুধু একটা সফর ছিল না, বরং এমন এক চুক্তি ছিল যা কোম্পানির ভবিষ্যতের দিশা বদলে দিতে পারত। আরোহী নির্দেশ দিল, পরিষ্কার, শীতল এবং আবেগমুক্ত। কোনো ভুল হওয়া চলবে না। তার কথাগুলো কঠোর ছিল, কারণ ভেতরে কোথাও ভয় ছিল। সে জানত আজ যদি কিছু ওলটপালট হয় তবে আঙুল তার দিকেই উঠবে। সন্ধ্যা হতেই সে নিচে হ্যাঙ্গারের দিকে গেল। আলো, মেশিনের গর্জন, কর্মচারীদের ব্যস্ততা সবকিছুই তার পরিচিত লাগছিল। এখানে প্রত্যেকেই কোনো না কোনো চাপের মধ্যে ছিল, কিন্তু কেউ সেটা খোলাখুলি দেখানোর অনুমতি পেত না। আরোহী সব দেখছিল, কিন্তু মানুষকে নয়, কাজকে। সে নিজেকে এটাই শিখিয়েছিল যে নেতৃত্বের মানে হল দূরত্ব বজায় রাখা। কাছে গেলে আবেগ আসে, আর আবেগ সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। সেই হ্যাঙ্গারের এক কোণে অর্জুন মাঝি নিজের কাজে ব্যস্ত ছিল। মেঝে মুছতে মুছতে তার নজর ছিল নিচেই। সে ওপরের দিকে তাকাচ্ছিল না, না জানত যে কাচের ঘরের জগৎ আজ নিচে নেমে এসেছে। তার জন্য এটা ছিল স্রেফ আর একটা দিন, আর একটা সন্ধ্যা, আর একটা কাজ। আর ওপরে কাঁচের ভেতরে বসা সেই যুবতী, যাকে জগৎ সবকিছু মনে করত, আসলে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিল। যেমন যেমন বৃষ্টি বাড়ছিল, বাতাসে এক অদ্ভুত অস্থিরতা জমছিল। ওড়ার সময় এগিয়ে আসছিল। কোথাও না কোথাও এক জট পাকিয়ে যাচ্ছিল, এমন জট যা খোলার জন্য না পদমর্যাদা দরকার ছিল, না শক্তি, বরং দরকার ছিল এমন এক মানুষের ধৈর্য, যে এতকাল সবার আড়ালে থেকে গিয়েছিল। আরোহী গভীর নিঃশ্বাস নিল। সে জানত না আজকের রাত শুধু এক প্রযুক্তিগত চ্যালেঞ্জ আনতে চলেছে না, বরং তার মানুষকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দিতে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে নিচে হ্যাঙ্গারে অর্জুন মাঝি নিজের ঝাড়ু থামিয়ে ইঞ্জিনের দিকে তাকালো, যেন কোনো পুরনো পরিচিত আওয়াজ শুনতে পেয়েছে। গল্প এখন সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। জুহু এরোড্রোমের হ্যাঙ্গারে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছিল, কিন্তু ভেতরের আলো আর মানুষের ছোটাছুটি রাতকে থমকে যেতে দেয়নি।
প্রাইভেট জেট ওড়ার প্রস্তুতিতে দাঁড়িয়েছিল, আর সময় ক্রমাগত কমে আসছিল। বাইরে বর্ষার বৃষ্টি বেড়ে গিয়েছিল। ছাদে পড়া ফোঁটাগুলো লোহার সাথে ধাক্কা খেয়ে এক ভারী অস্থির করা শব্দ তৈরি করছিল। ওড়ার জন্য এখন 1 ঘন্টারও কম সময় বাকি ছিল, আর প্রতি মিনিটের মূল্য ছিল কোটি টাকা। আরোহী মেহরা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু ভেতরে চাপ বাড়ছিল। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে একটা সিদ্ধান্ত বা একটা ভুল পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারত। হঠাৎ এক সতর্কবার্তার শব্দ শোনা গেল, প্রথমে হালকা, তারপর ক্রমাগত। একটা মনিটরে লাল সংকেত জ্বলে উঠল, তারপর দ্বিতীয়টিতে। টেকনিক্যাল টিম যেন একসাথে থমকে গেল। কেউ বলল সিস্টেম রেসপন্স করছে না, কেউ ব্যাকআপের কথা বলল, কেউ আবার রিস্টার্ট করার পরামর্শ দিল। চেষ্টা শুরু হলো, কিন্তু প্রতিটা প্রচেষ্টা সেই একই বিন্দুতে এসে থেমে গেল। জেট শান্ত ছিল, যেন সে জবাব দিতে অস্বীকার করেছে। হ্যাঙ্গারে ছড়িয়ে পড়া নিস্তব্ধতা মেশিনের শব্দের চেয়েও বেশি ভারী লাগতে শুরু করল। কেউ নিচু স্বরে বলল, যদি আজ ফ্লাইট না হয় তবে বড় ক্ষতি হয়ে যাবে। এই বাক্যটি বাতাসে ঝুলে রইল, যেন কোনো সাজা শোনানো হচ্ছে। আরোহী এগিয়ে এলো। তার কণ্ঠস্বর তখনও সংযত ছিল, কিন্তু কথার গতি বেড়ে গিয়েছিল। সে প্রশ্ন করল, নির্দেশ দিল, রিপোর্ট চাইল। উত্তরগুলো ছিল প্রযুক্তিগত, দীর্ঘ, এবং শেষে সেই একই কথা ফিরে আসত, সময় লাগবে। বাইরে বৃষ্টি আরও বাড়ল, আর ভেতরে সময় যেন আরও কঠিন হয়ে গেল। এটা শুধু একটা মেশিনের গোলযোগ ছিল না, এটা ছিল তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার পরীক্ষা। সে জানত, আজ যদি সবকিছু থেমে যায় তবে আঙুল তার ওপরেই উঠবে। এই উপলব্ধি তার বুককে আরও ভারী করে দিল, কিন্তু সে তা মুখে প্রকাশ পেতে দিল না। সেই সময় হ্যাঙ্গারের এক প্রান্তে অর্জুন মাঝি চুপচাপ দাঁড়িয়েছিল। সে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু এগিয়ে আসেনি। তার চোখ মনিটরে ছিল না, বরং ইঞ্জিনের দিকে ছিল। সে কোনো আওয়াজ শুনছিল না, বরং একটা অনুভূতিকে চিনতে পারছিল, যেন কোনো পুরনো পরিচিতের নিঃশ্বাস আটকে গেছে। সে টেকনিশিয়ানদের অস্থিরতা দেখল, তাদের কথা শুনল, কিন্তু কিছু বলল না। এটা তার জায়গা ছিল না। সে এই কবছরে শিখে গিয়েছিল কখন বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। এই সময় নীরবতাই ছিল তার সুরক্ষা। হ্যাঙ্গারে উত্তেজনা আরও বাড়ল। বৃষ্টির শব্দ এখন হাতুড়ির মতো লাগছিল। প্রতিটি মুখ ক্লান্ত ছিল, প্রতিটি চোখ কোনো অলৌকিক কিছু সন্ধান করছিল, কিন্তু কোনো নাম মুখে আসছিল না। আরোহী এক পলকের জন্য চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল, এবং তারপর আবার মেশিনের দিকে তাকাল। সে জানত না, এই নিস্তব্ধতার মাঝে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যে বহু বছর ধরে মেশিনদের কথা শুনে এসছে, কখনো তাদের ছোঁয়ার অনুমতি না পেয়ে। আর ঠিক সেই মুহূর্তে অর্জুন ইঞ্জিনের দিকে তাকাল, এবার আর একটু মনোযোগ দিয়ে, আর একটু গভীরে গিয়ে। সে কিছু বলল না, কোনো পদক্ষেপ নিল না, কিন্তু সেই দৃষ্টিতে এক গভীর বোধ ছিল, এক অপেক্ষা ছিল। এখনও সংঘাত সামনে আসেনি, কিন্তু তা অত্যন্ত কাছে ছিল। এটা সেই রাত ছিল যখন সবকিছু থেমে গিয়েছিল, আর সেই থমকে যাওয়ার মাঝেই কোনো অদেখা পথ খোলার প্রস্তুতি চলছিল। হ্যাঙ্গারের ভেতরের হাওয়া এখন ভারী হয়ে গিয়েছিল। সময় যেন এগিয়ে যেতে অস্বীকার করছিল। মনিটরে জ্বলতে থাকা লাল সংকেতগুলো এখন শুধু সতর্কতা ছিল না, সেগুলো একটা সিদ্ধান্ত হয়ে উঠছিল। টেকনিক্যাল টিমের মুখ ক্লান্তি, চিন্তা আর অসহায়তায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কেউ জোরে কিছু বলছিল না, কিন্তু প্রত্যেকের মনে একটাই কথা ঘুরছিল, যদি আজ এই জেট না ওড়ে তবে ক্ষতি শুধু টাকার হবে না, বিশ্বাস ভাঙবে, সম্মান যাবে, আর অনেকের চেয়ার নড়বড়ে হবে। বাইরে বর্ষার বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, আর প্রতিটি ফোঁটার সাথে ভেতরের চাপ আরও গভীর হচ্ছিল। আরোহী বেহেরা আবার স্থিতির খোঁজ নিল। উত্তর সেই একই ছিল, প্রযুক্তিগত শব্দ, সম্ভাবনা এবং শেষে সেই শীতল সত্য যে সময় লাগবে। তার ভেতরটা ভাঙতে শুরু করল। নেতৃত্বের মানে হল ধৈর্য, এটা সে জানত, কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে তখন ধৈর্য বোঝা হয়ে দাঁড়ায়। সে চারদিকে তাকাল, প্রতিটি নজর তার ওপরেই আটকে ছিল, যেন সমাধান শুধু তারই কাছে আছে। যখন সমাধান মেলে না, তখন মানুষ প্রায়ই নিজের অহংকারের দেওয়ালের পেছনে লুকোতে থাকে। ঠিক সেটাই এই মুহূর্তে তার সাথে হচ্ছিল। হ্যাঙ্গারের একধারে অর্জুন মাঝি দাঁড়িয়েছিল, চুপচাপ, স্থির, যেমন সে সবসময় থেকে এসেছে। তার নজর ইঞ্জিনের ওপরে ছিল। সে কোনো শব্দ শুনছিল না, বরং এক অনুভূতিকে চিনে নিচ্ছিল, যেন কোনো পুরনো বন্ধুর নিঃশ্বাস আটকে গেছে। সে টেকনিশিয়ানদের কথা শুনল, তাদের ছটফটানি দেখল। তার ভেতরে এক পরিষ্কার ধারণা তৈরি হয়েছিল যে সমস্যা ঠিক কোথায়, কিন্তু তার পা এগোল না। এটা তার জায়গা ছিল না। অনেক বছর তাকে শিখিয়েছিল
কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকাই বুদ্ধিমানী। তা সত্ত্বেও সেই রাতে কিছু একটা আলাদা ছিল, হয়তো পরিস্থিতির গুরুত্ব, হয়তো মেশিনের নীরবতা, কিংবা হয়তো মানুষ হওয়ার উপলব্ধি। ম্যাডাম, তার গলার আওয়াজ খুব মৃদু ছিল, প্রায় বৃষ্টির শব্দের সাথে মিশে যাওয়া। যদি অনুমতি দেন তবে আমি একবার দেখতে পারি? এক মুহূর্তের জন্য মনে হল যেন হ্যাঙ্গারের সব আওয়াজ থেমে গেল। কিছু মুখে বিস্ময় ফুটে উঠল, কিছুতে অবিশ্বাস, আর কিছুতে হালকা হাসি। কেউ ফিসফিস করে বলল, এটা ইয়ার্কি করার সময় নয়। অর্জুনের নজর নিচু হয়ে রইল। তার কণ্ঠে না ছিল জেদ, না কোনো চ্যালেঞ্জ, ছিল শুধু একটা প্রস্তাব, একটা চেষ্টা। আরোহী তার দিকে তাকাল। প্রথমবার সত্যি করে দেখল, সাধারণ জামা কাপড়, ভেজা জুতো, আর এমন একটা মুখ যাতে কোনো চালাকি ছিল না। তার উপর চেতে বসা সমস্ত চাপ হঠাৎ করে কথার রাস্তা খুঁজতে শুরু করল। ক্লান্তি, ভয় আর রাগ মিলেমিশে বাইরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। তার গলা চড়ে গেল, হয়তো এই জন্য যে ভেতরটা ভেঙে যাচ্ছিল। তোমার মনে হয় তুমি এটা করতে পারবে? সে বলল। কয়েকজনের হাসি শোনা গেল। এই হাসি কোনো একজন মানুষের ছিল না, বরং সেই মানসিকতার ছিল যা ঠিক করে দেয় কে কথা বলার যোগ্য আর কে নয়। আরোহী এক পায়ে গিয়ে এলো। এবার আর কথা থামছিল না। যদি তুমি এই জেট চালিয়ে দিতে পারো, সে বলল। প্রতিটি শব্দে চ্যালেঞ্জ আর অহংকার মিশেছিল। তবে আমার কাছে যা কিছু আছে সব তোমার। এই বাক্যটি বাতাসে থমকে রইল কিছু মুহূর্তের জন্য, তারপর হাসি আরও বেড়ে গেল। কেউ কেউ হাততালিও দিয়ে দিল। এটা কোনো শর্ত ছিল না, এটা ছিল সেই অপমান যা চাপ আর ভয়ের নিচে থেকে বেরিয়ে এসেছিল। অর্জুন মাথা তুলল। তার চোখে না ছিল রাগ, না জয়ের কোনো আভাস, সেখানে শুধু একটা স্থৈর্য ছিল, যেন কেউ তার গভীরে আঘাত করেছে আর সে তা নিঃশব্দে সহ্য করে নিয়েছে। সে কোনো উত্তর দিল না, শুধু একটা গভীর নিঃশ্বাস নিল। সেই মুহূর্তে কারুর আন্দাজ ছিল না যে এই বাক্যটি কাকে বদলে দেবে। হয়তো সেই মানুষটিকে যাকে এখন পর্যন্ত কেউ দেখত না, কিংবা হয়তো সেই মেয়েটিকে যে আজ প্রথমবার নিজের শক্তিকে শব্দে হারিয়ে ফেলেছিল। হ্যাঙ্গার বাবার নিস্তব্ধ হয়ে গেল। বৃষ্টি পড়ছিল, আর সেই নিস্তব্ধতায় এক সিদ্ধান্ত জন্ম নিয়েছিল, এমন সিদ্ধান্ত যা আগামীর প্রতিটি নিঃশ্বাসের মানে বদলে দেওয়ার ছিল। হ্যাঙ্গারের নিস্তব্ধতা এখন কোনো শূন্যতার মতো ছিল না, বরং এক বোঝার মতো প্রত্যেকের বুকে চেপে বসেছিল। সেই বাক্যটি যা কিছুক্ষণ আগে বলা হয়েছিল তা এখনও বাতাসে ভাসছিল, আর কেউ তা সরানোর সাহস করেনি। ছাদে বৃষ্টি পড়ছিল, কিন্তু ভেতরের সময় যেন থেমে গিয়েছিল। মানুষ দাঁড়িয়েছিল, দেখছিল। কার জন্য অপেক্ষা করছিল তা কেউ জানত না। আরোহী মেহেরা সেখানেই ছিল, স্থির, নিজেরই কথার প্রতিধ্বনিতে ঘেরা। সে পিছু হটার কোনো ইঙ্গিত দিল না, হয়তো এই জন্য যে এখন পিছু হটা তার কাছে হারের সমান হতো। অর্জুন মাঝি না শর্ত স্বীকার করল, না অস্বীকার করল। সে শুধু হালকা মাথা নোয়াল, যেন অনুমতি পেয়ে গেছে। কোনো তাড়াহুড়ো ছাড়াই সে এগিয়ে গেল। তার চলনে কোনো নাটকীয়তা ছিল না, না ছিল ঘাবড়ানি। সে এমনভাবে হাঁটছিল যেন এই জায়গাটা তার কাছে অপরিচিত নয়। কেউ তাকে আটকালো না, কেউ টোকালো না। হয়তো সবার মনে হয়েছিল এটা শুধু কয়েক মিনিটের একটা তামাশা হবে, কিন্তু অর্জুনের ভেতরে কোনো তামাশা ছিল না, ছিল শুধু একটা কাজ যা করতে হবে। সে ইঞ্জিনের কাছে পৌঁছল এবং হাত বাড়ানোর আগে এক মুহূর্তের জন্য থামল। সে চোখ বন্ধ করল। বাইরে বৃষ্টি ছিল, আর ভেতরে মেশিনের নীরবতা। তার কান কোনো শব্দ নয়, বরং একটা অনুভবকে ধরার চেষ্টা করছিল। তার বাবার গলা যেন ভেতর থেকে ভেসে এলো, মেশিনের সাথে লড়াই করো না, ওকে শোনো। সে ধীরে ধীরে প্যানেলগুলোর দিকে তাকাল, কেবলের দিকটা বুঝল, ধাতুর শীতলতাকে অনুভব করল। সে কোনো মনিটরের দিকে তাকাল না, কারণ সে জানত প্রতিটি উত্তর স্ক্রিনে পাওয়া যায় না। দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ফিসফাস করছিল। কেউ বলছিল তার কাছে সঠিক সরঞ্জাম নেই, কেউ অবাক হচ্ছিল সে হাত দিয়ে কেন পরীক্ষা করছে। অর্জুন নিজের পকেট থেকে একটা পুরনো স্ক্রুড্রাইভার বের করল। সেটা নতুন ছিল না, কিন্তু নির্ভরযোগ্য ছিল। সে একটা কানেকশন ঢিলে করল, অন্যকা পরীক্ষা করতে করতে কিছুক্ষণ থামল, যেন কোনো সংকেতের অপেক্ষায় আছে। প্রতিটি নড়াচড়া মেপে মেপে করা হচ্ছিল। হ্যাঙ্গারের ঘড়ির টিকটিক শব্দ হঠাৎ খুব জোরে মনে হতে লাগল। সময় বয়ে যাচ্ছিল, কিন্তু কেউ জানত না কতটা। আরোহী কাঁচের ওপার থেকে এসব দেখছিল। প্রথমবার সে কোনো প্রক্রিয়ার নিয়ন্ত্রণে ছিল না, শুধু দেখছিল। না কোনো প্রশ্ন, না কোনো আদেশ। তার ভেতরে কিছু একটা বদলাচ্ছিল, হয়তো ভয়, হয়তো আশা, হয়তো লজ্জা।
সে জানতে চেয়েছিল এই মানুষটি কে, কিন্তু এই মুহূর্তে প্রশ্নগুলো বাধা মনে হচ্ছিল। মিনিট ঘণ্টায় বদলে যেতে লাগল। বৃষ্টি কিছুটা কমল, কিন্তু ভেতরের উত্তেজনা আরও ঘন হয়ে এলো। অর্জুন আর একটা প্যানেল খুলল, তারপর বন্ধ করল, যেন কোনো জট পাকানোর সুতোকে ছাড়ানো হচ্ছে। সে কাউকে ডাকল না, কারোর পরামর্শ নিল না। প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সে পেছনে সরে এলো এবং মাথা তুলল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু ঘাবড়ানি ছিল না। এখন চেষ্টা করে দেখুন, সে খুব সাধারণ সুরে বলল, যেন কোনো বড় ব্যাপার নয়। এক টেকনিশিয়ান সন্দেহের চোখে আরোহীর দিকে তাকাল। আরোহী এক পলক থেমে মাথা নাড়ল। সুইচ টেপা হল। প্রথমে এক হালকা আওয়াজ এলো, তারপর দ্বিতীয়টি, এবং তারপর ইঞ্জিনের গভীর স্থির গর্জন। মনিটরে লাল সংকেতগুলো একে একে সবুজ হতে শুরু করল, যেন কেউ হ্যাঙ্গারে জমে থাকা নিঃশ্বাসকে ছেড়ে দিয়েছে। কেউ হাততালি দিল না, কোনো চিৎকার হল না। মানুষজন শুধু দাঁড়িয়ে রইল অবিশ্বাসে ডুবে। অর্জুন সেখানেই দাঁড়িয়েছিল, ঘামে ভেজা, শান্ত। সে জয়ের কোনো ইশারা করল না, যেন সে অসাধারণ কিছু নয়, বরং খুব জরুরি একটা কাজ করেছে। আরোহীর চোখ ভিজে এলো। সে চোখের জল মুছে ফেলল, কিন্তু ভেতরে যে ফাটল ধরেছিল তা লুকোনো সহজ ছিল না। সেই রাতে শুধু একটা জেট ওড়েনি, সেই রাতে নীরবতা কথা বলতে শিখেছিল, আর অহংকার প্রথমবার হার মানতে শিখেছিল। ইঞ্জিনের গভীর স্থির আওয়াজ এখনও হ্যাঙ্গারে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সেই আওয়াজের সাথে কোনো আনন্দ আসেনি। এটা জয়ের উল্লাস ছিল না, বরং এমন এক মুহূর্ত ছিল যেখানে কথা নিজের থেকেই চুপ হয়ে যায়। মনিটরে সবুজ সংকেত স্থির ছিল, টেকনিক্যাল পুষ্টি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং ওড়ার প্রস্তুতি আবার শুরু হয়েছিল। কিন্তু কারোর মুখে স্বস্তির হাসি ছিল না। মানুষ কাজে ফিরে যাচ্ছিল যেন কিছুই হয়নি, যেন এসবই এক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। হয়তো এই কারণে যে যা অসাধারণ ছিল তা এমন একজন মানুষ করেছিল যাকে এখন পর্যন্ত অসাধারণ মানার অভ্যাস কারোর ছিল না। অর্জুন মাঝি সেখানেই দাঁড়িয়েছিল, কিছুটা দূরত্বে, যেন এই দৃশ্যের অংশ হয়েও সে আলাবা। তার কাঁধে গর্ব ছিল না, ছিল শুধু ক্লান্তি। তার হাতে তেল আর ঘামের ছাপ এখনও চকচক করছিল, কিন্তু মনে কোনো আভা ছিল না। সে কারোর দিকে তাকাল না, কারোর সাথে কিছু বলল না। সে জানত মেশিন সচল হয়েছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরে এখনও অনেক কিছু আটকে আছে। এটা সেই অদ্ভুত শূন্যতা যা তখন আসে যখন মানুষ কিছু প্রমাণ করে দেয়, কোনো প্রমাণ করার ইচ্ছা ছাড়াই। সে ধীরে ধীরে নিজের সরঞ্জামগুলো গুছিয়ে নিল, স্ক্রুড্রাইভার পকেটে রাখল এবং কোনো ঘোষণা ছাড়াই পেছনের দিকে হাঁটতে শুরু করল, যেন তার কাজ এখানেই শেষ। আরোহী মেহরার নজর অজান্তেই তার উপর আটকে গেল। সে ইঞ্জিনের আওয়াজ শুনেছিল, রিপোর্ট দেখেছিল এবং নিশ্চিত হয়েছিল, কিন্তু তার মন এখন অন্য কোথাও আটকে ছিল। তার মাথায় বারবার সেই বাক্যটি ঘুরছিল যা সে চাপের মুখে বলে ফেলেছিল। এখন সেই শব্দগুলোই তার কাছে ভারী মনে হচ্ছিল, যেন তারা তার নিজের ভাবমূর্তিতে আঁচড় দিয়েছিল। এই প্রথমবার সে জয়ের মাঝেও নিজেকে পরাজিত অনুভব করছিল। তার উপলব্ধি হল ক্ষমতার ভাষা কত সহজে কোনো মানুষের মর্যাদাকে আঘাত করতে পারে, আর এই উপলব্ধি কোনো বোর্ড মিটিংয়ের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ ছিল। হ্যাঙ্গারে ধীরে ধীরে কর্মচঞ্চলতা ফিরে এলো। ফোন কল শুরু হলো, আদেশ দেওয়া হতে থাকল, আর ওড়ার প্রক্রিয়া আবার নিজের নির্ধারিত পথে চলতে লাগল। কিন্তু এই সমস্ত গতিবিধির মাঝে অর্জুন যেন অন্য কোনো সময় হাঁটছিল। আর জন্য এই রাত এখানেই সমাপ্ত হয়েছিল। সে কারোর দিকে ফিরে তাকাল না, কারণ সে জানত যদি সে থামে তবে হয়তো কিছু একটা ভেঙে যাবে, হয়তো তার ভেতরে কিংবা সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের ভেতরে। আরোহী এক পলকের জন্য এগিয়ে যাওয়ার কথা ভাবল, কিছু একটা বলার জন্য, হয়তো ধন্যবাদ, হয়তো ক্ষমা, কিন্তু শব্দগুলো তার গলায় আটকে গেল। সে এখনও প্রস্তুত ছিল না, না এত দ্রুত মাথা নত করার জন্য, না এত তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলার জন্য। অর্জুন তার সামনে এখন একজন ব্যক্তি নয়, বরং একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, এমন এক প্রশ্ন যার উত্তর কোনো নথিপত্রে, কোনো রিপোর্টে বা কোনো মিটিংয়ে মেলে না। হ্যাঙ্গারের বাইরে বৃষ্টি এখন থেমে গেছে, বাতাসে ঠান্ডা ভাব ছিল, আর রাত গভীর হয়েছিল। অর্জুন বাইরে বেরোল, এক গভীর নিঃশ্বাস নিল এবং আকাশের দিকে তাকাল। তার মনে কোনো জয়ের নেশা ছিল না, শুধু মায়ের মুখ ভেসে উঠল, শান্ত, ভরসায় ভরা। সে মনে মনে কিছু বলল না, কিন্তু ভেতরে কোথাও এটা ঠিক হয়ে গিয়েছিল যে আজ যা হলো তা এখানেই শেষ হবে না। আর পেছনে কাঁচের সেই ঘরের ভেতরে এক তরুণ সিইও প্রথমবার এটা বোঝার চেষ্টা করছিল যে নেতৃত্ব শুধু সিদ্ধান্ত নেওয়ার নাম নয়,
কখনো কখনো তার নিজের কথার দায়ভার নেওয়ার সাহসও চায়। সেই রাতে জেট ওড়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু দুই মানুষের মাঝে এক নতুন যাত্রা শুরু হয়েছিল, ধীর, অনিশ্চিত এবং খুব গভীর। পরদিন সকালে মুম্বাইয়ের বাতাসে রাতের বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাব এখনও লেগেছিল। শহর জেগে উঠেছিল, কিন্তু হ্যাঙ্গারের ভেতরে এক অন্যরকম অস্থিরতা ঘুরছিল। জেটের ওড়া সফল হয়েছিল, চুক্তিও সই হয়ে গিয়েছিল, আর কাগজে কলমে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল। তবুও কথা থামছিল না। জেট সচল হয়ে গেল, কেউ বলছিল, কে করল? আরেকজন জিজ্ঞেস করত। নাম সরাসরি কারোর মুখ থেকে বেরোচ্ছিল না, কিন্তু চোখগুলো বারবার সেই কোণটির দিকে ঘুরে যাচ্ছিল, যেখানে অর্জুন মাঝি প্রতিদিনের মতো নিজের কাজে ব্যস্ত থাকত। এটা অদ্ভুত ছিল, যে মানুষটিকে গতকাল পর্যন্ত কেউ দেখত না, আজ সেই কথা না বলেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। টেকনিক্যাল টিম আনুষ্ঠানিক রিপোর্ট শেষ করে ফেলেছিল, সিস্টেম স্থির ছিল, ফ্লাইটের কোনো ঝুঁকি বাকি ছিল না। কিন্তু এই রিপোর্টগুলোর বাইরে মানুষের জগতে আলোড়ন ছিল। কিছু মানুষ অবাক হয়েছিল, কিছু অস্বস্তিতে, আর কিছু মানুষ ভয়ে ছিল। প্রশ্ন বাতাসে ভাসছিল, এটা কি কাকতালীয় ছিল, নাকি কেউ কিছু লুকিয়ে রেখেছে? প্রতিটি প্রশ্নের সাথে কারোর না কারোর চেয়ার হারানোর ভয় জড়িয়েছিল। এই ভয় ধীরে ধীরে আওয়াজে বদলে যেতে লাগল, আর আওয়াজগুলো ফিসফাস ছাড়িয়ে রণকৌশলের ভাষায় রূপ নিল। কাচের সেই ঘরে বসে আরোহী মেহরা এসব অনুভব করছিল। ইমেল বাড়ছিল, বোর্ডের বার্তাগুলোতে সাবধানতা আর চাপ পরিষ্কার ফুটে উঠছিল, এবং উপদেষ্টাদের কথায় প্রথমবার অনিশ্চয়তা দেখা দিচ্ছিল। জয়ের পরেও শান্তি ছিল না। হয়তো এই জন্যে যে এই জয় সেই পথে এসেছিল যে পথের পরিকল্পনা কেউ করেনি। পরিসংখ্যান, রিপোর্ট আর অনুমোদন সব সামনে ছিল, কিন্তু তার মন বারবার সেই রাতের কাছে ফিরে যাচ্ছিল, সেই বাক্যটির কাছে যা সে চাপের মুখে বলে ফেলেছিল, এবং সেই মানুষটির কাছে যে কোনো শোরগোল ছাড়াই নিজের কাজ করে চলে গিয়েছিল। তার উপলব্ধি হতে শুরু করল যে কিছু প্রশ্ন এমন হয় যা থেকে পালানো যায় না। হ্যানারের অন্য প্রান্তে অর্জুন নিজের কাজে মগ্ন ছিল, সেই একই ঝাড়ু, একই বালতি, একই শান্ত লয়। তফাৎ শুধু এতটুকুই যে আজ নজরগুলো বদলে গিয়েছিল। কেউ তাকে দেখে হালকা হাসি দিচ্ছিল, কেউ কথা বলার চেষ্টা করছিল, আর কেউ দূর থেকেই মাথা নাড়ছিল। অর্জুন সব দেখছিল, কিন্তু ভেতরে কোনো অস্থিরতা আসতে দিচ্ছিল না। সে শিখেছিল যে প্রশংসা যত দ্রুত আসে তত দ্রুত বিপদও হতে পারে। তার জন্য সবথেকে নিরাপদ জায়গা ছিল সেটাই, কাজের মাঝে, যেখানে কোনো প্রশ্ন থাকে না। দুপুর হতে হতে গুজব আরও বেড়ে গেল। কেউ বলছিল তদন্ত শুরু হবে, কেউ আশঙ্কা প্রকাশ করছিল যে তাকে ওপরে ডাকা হবে, আর কেউ কেউ এটাও ফিসফিস করছিল যে এত সহজে ব্যাপারটা মিটবে না। অর্জুন কিছু শুনল না, কিংবা হয়তো শুনেও না শোনার ভান করল। সে শুধু এক মুহূর্তের জন্য পকেটে রাখা ফোনটা ছোঁল, যেন মায়ের অস্তিত্বকে অনুভব করছে, এবং তারপর কাজে লেগে গেল। শহরে প্রতিটি আওয়াজের উত্তর দিতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে হয়, এই কথাটি সে খুব ভালো করে বুঝতে পেরেছিল। আরোহী জানলা দিয়ে নিচে তাকাল। সে অর্জুনকে ঠিক আগের মতোই কাজ করতে দেখল, যেমন সে সবসময় করে এসেছে। সেই সারল্যে এমন এক দৃঢ়তা ছিল যা তাকে অস্বস্তিতে ফেলছিল। তার মনে হল পরিবর্তন সবসময় মঞ্চে হয় না, কখনো কখনো তা সেখানেই দাঁড়িয়ে থাকে যেখান দিয়ে আমরা রোজ যাতায়াত করি। সে গভীর নিঃশ্বাস নিল। এখন চুপ থাকা সহজ ছিল না। প্রশ্ন বাইরে থেকেও আসছিল, আর ভেতর থেকেও। সন্ধ্যা হতে হতে এটা পরিষ্কার হয়ে গেল যে জয়ের পরে সবথেকে বড় পরীক্ষা এখনও বাকি আছে। পরীক্ষা যেখানে মানুষকে ঠিক করতে হয় সেই সুবিধা বেছে নেবে নাকি সত্যি। সেই সত্যের সাথেই গল্পের পরবর্তী অংশ ধীরে ধীরে নিজের আকার নিচ্ছিল। সন্ধ্যা নামতে নামতে হ্যাঙ্গারের ব্যস্ততা আবার নিজের চেনা ছন্দে ফিরে গিয়েছিল। সারাদিনের ফিসফাসগুলো এখন ক্লান্ত মনে হচ্ছিল, কিন্তু তাদের পেছনে লুকিয়ে থাকা প্রশ্নগুলো তখনও বাতাসে ভাসছিল। কাচের ঘরে বসে থাকা আরোহী মেহরা অনেকক্ষণ নড়াচড়া না করে চেয়ারে বসে রইল। ফাইলগুলো বন্ধ ছিল, ল্যাপটপের স্ক্রিন কালো ছিল, আর বাইরের আলোগুলো ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছিল। সে প্রথমবার এটা অনুভব করল যে আজ যদি সে চুপ থাকে তবে এই নীরবতা কাল তার দুর্বলতা হয়ে দাঁড়াবে। সে গভীর নিঃশ্বাস নিল, যেন নিজেকে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত করছে। তারপর উঠল আর কাউকে কিছু না জানিয়ে হ্যাঙ্গারের দিকে পা বাড়াল। সেই সময় অর্জুন মাঝি এক কোণে মেঝে পরিষ্কার করছিল। সারাদিনের বদলে যাওয়া নজরগুলোর পর এখন সবকিছু আবার স্বাভাবিক মনে হচ্ছিল।
মেশিনের হালকা আওয়াজ আর সন্ধ্যার ঠান্ডা হাওয়ার মাঝে সে হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে দেখল, যাকে সে এতদিন শুধু দূর থেকেই চিনে এসেছে। কোনো মঞ্চ ছিল না, কোনো ভিড় ছিল না, কোনো ক্যামেরাও ছিল না, শুধু দুইজন মানুষ ছিল, আর তাদের মাঝে সেই কথা যা এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। কিছুক্ষণ দুজনেই খামোশ রইল। এই নীরবতা অস্বস্তিকর ছিল, কিন্তু জরুরিও, যেমন কোনো ক্ষত দেখার আগে ব্যান্ডেজ সরানো হয়। অর্জুন, আরোহী তার নাম ধরে ডাকল। তার গলায় না ছিল আদেশ, না সেই কঠোরতা যা মানুষ তার সাথে জুড়ে দিত। সেই কণ্ঠস্বর কোনো সিইওর ছিল না, বরং একজন মানুষের ছিল। আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। অর্জুন মোছার কাপড় একদিকে রাখল এবং সোজা হয়ে দাঁড়াল। তার চোখে সেই একই শান্তি ছিল, কিন্তু এখন তাতে দূরত্ব কম আর সতর্কতা বেশি ছিল। জি ম্যাডাম, সে বলল। সে এখনও সেই একই সম্বোধন ব্যবহার করছিল, যেন নিজের আর তার মাঝের রেখাটিকে নিজেই স্পষ্ট রাখতে চায়। আরোহী এক পলক এদিক ওদিক তাকাল, যেন সঠিক শব্দ খুঁজছে। তারপর সে নিচু স্বরে বলল, সেদিন রাতে আমি যা বলেছিলাম তা ভুল ছিল। এই বাক্যটি বলা তার জন্য সহজ ছিল না। এত বছরে সে অনেক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ক্ষমা চাওয়া হয়তো সবথেকে কঠিন ছিল। আমি চাপের মধ্যে ছিলাম, সে আরও বলল, কিন্তু চাপ কোনো মানুষকে ছোট করার অজুহাত হতে পারে না। শব্দগুলো বাইরে বেরিয়ে এসেছিল, আর তার সাথে তার ভেতরের বোঝাও কিছুটা হালকা হয়ে গেল। অর্জুন মন দিয়ে শুনল। সে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দিল না। তারপর শুধু এইটুকু বলল, আমি বুঝতে পারছি ম্যাডাম, পরিস্থিতি তেমনই ছিল। না কোনো অভিযোগ, না কোনো বিদ্রূপ, না কোনো দোষারোপ। তার এই সারল্য আরোহীকে আরও অস্বস্তিতে ফেলে দিল। সেই মুহূর্তে আরোহী পরিষ্কার বুঝতে পারল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার কাছে কিছু নিতে আসেনি, না কোনো পদ, না কোনো পুরস্কার, না কোনো প্রতিশোধ। কাল থেকে লোকে কথা বলছে, সে ধীরে ধীরে বলল, আমি চাইলে অনেক কিছু ঠিক করতে পারি। এটা বলতে বলতেই সে নিজেই থেমে গেল। অর্জুন তার দিকে তাকালো, আর প্রথমবার তার মুখে হালকা এক চিলতে হাসি এলো। আমি বিশেষ কিছু করিনি ম্যাডাম, সে বলল, শুধু সেটাই করেছি যা দরকার ছিল। আগে কি হবে তা আপনি ঠিক করুন। সেই উত্তরে ভরসাও ছিল, আর এক পরিষ্কার সীমানাও ছিল। আরোহী মাথা নাড়ল। ধন্যবাদ, সে বলল, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। অর্জুনও মাথা নোয়ালো, কিন্তু এই নতি অভ্যাসের ছিল না, সম্মানের ছিল। আরও কিছুক্ষণ দুজনে সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর অর্জুন নিজের কাজে ফিরে গেল, আর আরোহী ধীরে ধীরে পেছনে সরে এলো। এই সাক্ষাৎ ছোট ছিল, কিন্তু তার প্রভাব ছিল গভীর। হ্যাঙ্গারে কিছু বদলায়নি, তবুও দুইজন মানুষের মাঝে এক নতুন বোধের জন্ম হয়েছিল। এটা না ছিল বন্ধুত্ব, না ভালোবাসা। এটা ছিল সেই পথের শুরু যেখানে সামনে এগিয়ে দুজনকে একে অপরকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে হতো। সেই সাক্ষাতের পর হ্যাঙ্গারের জীবন বাইরে থেকে ঠিক তেমনই চলছিল যেমন আগে ছিল। মেশিনগুলো সময় মতো চলত, মানুষ নিজের নিজের দায়িত্বে ডুবে থাকত, আর দিনগুলো কোনো শোরগোল ছাড়াই এগিয়ে যেত। কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল, এমন কিছু যা না দেখা যেত, না বলা যেত। অর্জুন মাঝি প্রতিদিন সকালে সময় মতো আসত, মেঝে পরিষ্কার করত, সরঞ্জাম গোছাত, আর কোনো রকম প্রদর্শন ছাড়াই নিজের কাজ করত। তফাৎ শুধু এটাই ছিল যে এখন নজরগুলো প্রায়ই অজান্তেই তার দিকে ঘুরে যেত। সে এটা অনুভব করত, আর এটাই কারণ ছিল যে সে নিজের ভেতরে সেই একই দূরত্ব বজায় রেখেছিল যা এতদিন তাকে সুরক্ষিত রেখে এসেছে। সে খুব ভালো করে জানত যে আজকের আগ্রহ কালকের ঝামেলার কারণ হতে পারে, আর সে কোনো নতুন আশার বোঝা নিজের কাঁধে নিতে চায় না। আরোহী মেহেরা নিজের কাজে পুরোপুরি ফিরে গিয়েছিল। মিটিং, কল আর সিদ্ধান্ত আবার তার রুটিনের অংশ হয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে এক স্থিরতা এসে গিয়েছিল। সে আগের মতো তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিত না। প্রতিটি শব্দ বলার আগে সে তার প্রভাব সম্পর্কে ভাবতে শুরু করেছিল। কাঁচের ঘর থেকে নিচে তাকাতে তাকাতে তার নজর কখনো কখনো অর্জুনের ওপর আটকে যেত, আর সে নিজেকে প্রশ্ন করত যে সম্মান কি সত্যিই পথ থেকে আসে নাকি দৃষ্টিভঙ্গি থেকে। সে এই পরিবর্তন কারোর সাথে ভাগ করে নেয়নি। এটা তার ব্যক্তিগত লড়াই ছিল, যা সে চুপচাপ বাঁচছিল। দিন কাটতে লাগল, আর ছোট ছোট সংকেত সামনে আসতে লাগল। একদিন দুপুরে টেকনিক্যাল টিমের মিটিংয়ে যখন কেউ মাটিতে কাজ করা মানুষদের সমস্যার কথা উল্লেখ করল, তখন আরোহী প্রথমবার মন দিয়ে শুনল। সে কোনো নাম উল্লেখ না করেই বলল যে যারা প্রতিদিন মেশিনের সবথেকে কাছে থাকে তাদের কথা শোনা উচিত। বাক্যটি ছোট ছিল, কিন্তু ঘরে বসে থাকা মানুষগুলো তার মানে বুঝে নিয়েছিল।
কেউ কিছু বলল না, কিন্তু বাতাসে এক হালকা পরিবর্তন অনুভব করা গেল, যারা এর দিকটা সামান্য ঘুরিয়ে দিয়েছে। অর্জুন এই পরিবর্তনের সরাসরি খবর জানত না, কিন্তু তার প্রভাব ধীরে ধীরে তার কাছে পৌঁছাল। এখন আর কেউ তাকে হঠাৎ করে ধমক দিত না, কেউ তার উপস্থিতিকে অবহেলা করত না। এসবই তার কাছে অদ্ভুত লাগত। তার ভয় ছিল এই নতুন স্বাচ্ছন্দ্য যেন আবার নতুন কোনো প্রত্যাশার শুরু না হয়ে যায়। সে নিজেকে বারবার মনে করিয়ে দিত যে তার পথ সহজ, কাজ, বাড়ি আর ফোনে মায়ের গলা, বাকি সব অস্থায়ী। সেই ভরসার সাহায্যে সে প্রতিদিন নিজেকে ভারসাম্যপূর্ণ রাখতে লাগল। এক সন্ধ্যায় কাজ শেষ হওয়ার পর অর্জুন বাইরে বেরোতেই যাচ্ছিল যে আরোহী সেই রাস্তা দিয়ে গেল। এটা কোনো পরিকল্পিত সাক্ষাৎ ছিল না, শুধু এক সংযোগ। দুজনের নজর মিলল। কোনো কথাবার্তা হল না, শুধু হালকা করে মাথা নাড়ানো। কিন্তু সেই ছোট ইশারায় অনেক কিছু ছিল, স্বীকৃতি, সম্মান আর এই বোধ যে তারা একে অপরের উপস্থিতি থেকে পালিয়ে বেড়াচ্ছে না। দূরত্ব এখন আর দেওয়াল ছিল না, বরং এমন এক সেতু হতে যাচ্ছিল যার ওপর দুজনে কোনো কারাহুড়ো ছাড়াই হাঁটছিল। সেই রাতে আরোহী অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে অর্জুনের ব্যাপারে কম আর নিজের ব্যাপারে বেশি ভাবছিল, নিজের সিদ্ধান্ত, নিজের শব্দ আর সেই মানুষটির ব্যাপারে যা সে হতে চেয়েছিল। সেই শহরের আর এক কোণে অর্জুন মায়ের সাথে কথা বলল রোজকারের মতো। সে বিশেষ কিছু জানাল না, কিন্তু তার গলায় এক শান্তি ছিল। হয়তো এই কারণে যে প্রথমবার তার মনে হল কিছু না চেয়েও মানুষ কারোর কাছে গুরুত্ব পেতে পারে। এই ঘনিষ্ঠতা এখনও নামহীন ছিল, না বন্ধুত্ব না ভালোবাসা, শুধু দুটো পথ ছিল যা সমান্তরাল চলতে চলতে ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করেছিল। আর এই বোঝার সাথেই গল্প পরবর্তী মোড়ের দিকে এগোচ্ছিল। সময় নিজের গতিতে এগিয়ে চলছিল, কিন্তু হ্যাঙ্গারের ভেতরের হাওয়া এখন আগের মতো হালকা ছিল না। ওপরে সবকিছু স্বাভাবিক দেখাত, মেশিন চলছিল, কর্মচারীরা নিজের কাজে ব্যস্ত ছিল, আর দিনগুলো বড় কোনো চড়াই উতরাই ছাড়াই কেটে যাচ্ছিল। তবুও ভেতরে ভেতরে এক টানা পোড়েন তৈরি হয়েছিল। অর্জুন মাঝি এই পরিবর্তন সবথেকে আগে অনুভব করছিল। এখন নজরগুলো শুধু তাকে দেখছিল না, বরং পরখ করছিল, যেন কোনো না বলা প্রশ্নের উত্তর তার মুখে আর তার কাজে খুঁজছে। সে বুঝে গিয়েছিল যে মনোযোগ যদি বেশি সময় ধরে টিকে থাকে তবে তা সম্মান থাকে না, বরং সন্দেহে বদলে যেতে থাকে। তাই সে আগের চেয়েও বেশি চুপচাপ থাকতে লাগল, নিজের কাজে আগের চেয়েও বেশি নিখুঁত আর সতর্ক। আরোহী মেহরাও এসব দেখছিল, কিন্তু এক অন্য জায়গা থেকে। বোর্ড মিটিংগুলোতে এখন নাম না করে কথা উঠতে শুরু করেছিল। শব্দগুলো মার্জিত ছিল, গলার স্বর নিয়ন্ত্রিত, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার ছিল। একটি মাত্র ঘটনা কি এত আলোচনার বিষয় হওয়া ঠিক? এতে কি সংগঠনের কাঠামোর ওপর প্রশ্ন ওঠে না? এই প্রশ্নগুলো অর্জুনের চেয়েও বেশি সেই পরিবর্তনের সাথে যুক্ত ছিল, যা অজান্তেই শুরু হয়ে গিয়েছিল। আরোহী প্রতিটি প্রশ্নের উত্তর ধৈর্য ধরে দিচ্ছিল, কারোর পক্ষ না নিয়ে আবার কারোর সাথে না টকরায়। তবুও সে জানত এই ভারসাম্য অস্থায়ী। কিছু সিদ্ধান্ত এমন হয় যা এড়িয়ে গিয়েও নিতেই হয়। এরই মাঝে একদিন দুপুরে কোনো এক বর্ষিয়ান ম্যানেজার পরামর্শ দিল যে কর্মচারীদের ব্যাকগ্রাউন্ড নিয়ে এক আনুষ্ঠানিক পর্যালোচনা করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। কথাটি সাধারণ মনে হচ্ছিল, কিন্তু ঘরে যে নিস্তব্ধতা ছেয়ে গেল তা তার আসল মানে পরিষ্কার করে দিল। এই পরামর্শ কোনো প্রক্রিয়ার ছিল না, বরং কারো উপস্থিতির জবাব ছিল। আরোহী কিছু বলল না, কিন্তু সে সেই মুহূর্তটিকে মন দিয়ে দেখল, আর মনে মনে বুঝে নিল যে এখন প্রশ্নগুলো সরাসরি সামনে আসতে চলেছে। অর্জুনের কাছে এই কথা সরাসরি পৌঁছাল না, কিন্তু সংকেতের মাধ্যমে সে সব বুঝতে পারল। এটা প্রথমবার ছিল না যখন তাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, শুধু এই কারণে যে সে নিজের জায়গার থেকে একটু বেশি সামনে দেখা যাচ্ছিল। পুরনো অভিজ্ঞতা তার ভেতরে জেগে উঠল। সে ভয়কে নিজের উপর চেপে বসতে দিল না, কিন্তু ভেতরে এক প্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়ে গেল। সে জানত যদি প্রশ্ন আসে তবে তাকে সত্যের সাথেই দাঁড়াতে হবে, তার ফল যাই হোক না কেন। তার কাছে লুকোনোর কিছু ছিল না, কিন্তু সত্যিও সব সময় সহজ হয় না। এক সন্ধ্যায় যখন হ্যাঙ্গার প্রায় খালি হয়ে গিয়েছিল আর মেশিনের শব্দ কমে গিয়েছিল, আরোহী সেই পথ দিয়েই গেল যেখানে অর্জুন নিজের কাজ গোছাচ্ছিল। সে দাঁড়িয়ে শুধু এইটুকু বলল, যদি কোনোদিন তোমার কাছে কিছু জানতে চাওয়া হয় তবে ঘাবড়াবে না। এটা কোনো সতর্কবার্তা ছিল না, এটা ছিল এক সৎ ইঙ্গিত। অর্জুন তার দিকে তাকাল আর শান্তভাবে মাথা নাড়ল। আমি কিছু লুকোইনি, সে বলল। সেই উত্তরে না ছিল বীরত্বের প্রদর্শন, না কোনো অভিযোগ, শুধু ছিল ক্লান্তি আর সত্য।
সেই রাতে দুজনেই অনেক রাত পর্যন্ত জেগে রইল। আরোহী নিজের চিন্তার সাথে এটা বোঝার চেষ্টা করছিল যে নেতৃত্ব মানে শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়া নয়, বরং সঠিক সময়ে সঠিকের পাশে দাঁড়ানোর সাহসও বটে। অর্জুন ভাবছিল যে মানুষ যতই সাধারণ জীবন বেছে নিক না কেন, পরিস্থিতি কখনো কখনো তাকে এমন মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে চুপ থাকাও একটা জবাব হয়ে দাঁড়ায়। পরের দিন সকালে অ্যাঙ্গার আবার জেগে উঠল, কিন্তু এটা পরিষ্কার ছিল যে এই শান্তি আর বেশিক্ষণ টিকবে না। প্রশ্নগুলো আকার নিয়েছিল আর নীরবতা ধীরে ধীরে ভাঙতে চলেছিল। এটাই ছিল সেই মোড় যেখানে দূরত্ব আর ঘনিষ্ঠতা দুটোরই আসল পরীক্ষা শুরু হতে চলেছিল। সকালের আলো হ্যাঙ্গারের উঁচু জানলা দিয়ে ভেতরে আসছিল, কিন্তু আজ সেই আলোয় কোনো হালকা ভাব ছিল না। বাতাসে এক না বলা উত্তেজনা ছিল, এমন এক উত্তেজনা যা শব্দ ছাড়াই অনুভব করা যাচ্ছিল। অর্জুন মাঝি নিজের কাজে লেগেছিল। হাতের গতি একই ছিল, লয় একই, কিন্তু মন অনেক বেশি সজাগ। সে জানত যে এখন প্রশ্ন শুধু মানুষের নজর পর্যন্ত সীমাবদ্ধ নেই, সেগুলো আকার নিয়ে ফেলেছে, নথিপত্র আর বৈকমের অংশ হয়ে গেছে। তবু তার হাত কাঁপল না। সে মেঝে পরিষ্কার করল, সরঞ্জাম গুছিয়ে রাখল, আর নিজের ভেতরে একটা কথাই আওড়াল, যদি সত্য পরিষ্কার থাকে তবে ভয়ের কোনো কারণ নেই। সেই সময় ওপরের তলায় এক বৈঠক চলছিল। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, কোনো শোরগোল ছিল না। ঘরের ভেতরে বসা মানুষগুলো কম কথা বলছিল, কিন্তু প্রতিটি শব্দের ওজন অনেক বেশি ছিল। বোর্ডের কিছু সদস্য, বড় ম্যানেজাররা আর মাঝখানে বসা আরোহী মেহেরা, সবার নজর একদিকেই ছিল। সাম্প্রতিক ঘটনাগুলো, বাড়তে থাকা আলোচনা আর সেই নাম যা না ডাকতেই প্রতিটি কথোপকথনে চলে আসছিল। কেউ স্বচ্ছতার কথা বলল, কেউ সাবধান হওয়ার পরামর্শ দিল। আরোহী সব শুনছিল। সে বুঝে গিয়েছিল যে নিরপেক্ষ থাকাটাও একটা সিদ্ধান্ত হয়, আর কখনো কখনো সবথেকে কঠিনও। বৈঠকের শেষে এটা ঠিক হল যে এক আনুষ্ঠানিক কথা বলা হবে। না কোনো অভিযোগ, না কোনো উপসংহার, শুধু প্রশ্ন আর উত্তর। বাইরে থেকে এই সিদ্ধান্ত ভারসাম্যপূর্ণ মনে হচ্ছিল, কিন্তু ভেতরে অনেক আশঙ্কা জড়িয়েছিল। আরোহী সম্মতি দিল, কিন্তু পরিষ্কার ভাষায় বলল যে কথা বলা হবে সম্মান আর স্পষ্টতার সাথে। এটা শুধু একটা প্রক্রিয়া ছিল না, এটা ছিল তার নিজের নেতৃত্বের পরীক্ষাও। দুপুরের পর অর্জুনকে ডাকা হল। কোনো কঠোর আদেশ নয়, কোনো চড়া গলা নয়, শুধু একটা সাধারণ বার্তা। সে কোনো ঘাবড়ানি ছাড়াই নিজের কাজ থামাল আর রওনা দিল। যাওয়ার পথে সে হ্যাঙ্গারের দেওয়ালে সেই জায়গাগুলোকে দেখল যেখানে তার পরিশ্রম নিঃশব্দে জমা ছিল। তার মনে পড়ল সে এখানে কোনো পরিচয়ের জন্য আসেনি, বরং প্রয়োজনের তাগিদে এসেছিল, আর সেটাই ছিল তার সবথেকে বড় সত্য। ঘরের পরিবেশ শান্ত ছিল, প্রশ্নগুলো সরাসরি ছিল, কিন্তু অপমানজনক ছিল না। তার কাছে তার অভিজ্ঞতা, তার শিক্ষা আর তার আগের কাজগুলোর ব্যাপারে জানতে চাওয়া হলো। অর্জুন সেটাই বলল যা সত্যি ছিল, না সে কিছু বাড়িয়ে বলল, না কিছু লুকালো। তার কণ্ঠস্বর স্থির ছিল, যেন সে কোনো জবাব নয়, বরং নিজের অস্তিত্ব তুলে ধরেছে। সে জানত যে সত্য সবসময় সুবিধাজনক হয় না, কিন্তু সেটাই সবথেকে মজবুত ভিত্তি হয়। পুরো কথোপকথনের সময় আরোহী চুপ ছিল। তার নীরবতা এখন আর দূরত্ব ছিল না, বরং এক গভীর বোধ ছিল। সে দেখছিল কিভাবে কোনো বড় শব্দ আর বিতর্ক ছাড়াই সত্য নিজের জায়গা তৈরি করে নেয়। সেই মুহূর্তে সে অনুভব করল যে কিছু মানুষ কথা বলে নয়, বরং নিজের অস্তিত্ব দিয়ে ভরসা তৈরি করে। কথা বলা শেষ হল, তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত শোনানো হল না। অর্জুন আবার নিজের কাজে ফিরে এলো, যেন কিছুই বদলায়নি, কিন্তু ভেতরে সে জানত এটা শুধু শুরু। ওপরে কাঁচের ঘরে দাঁড়িয়ে থাকা আরোহীও জানত যে এখন প্রশ্ন শুধু একজন কর্মচারীর নয়, বরং তার নিজের আদর্শের। সন্ধ্যা নামতে নামতে হ্যাঙ্গার আবার প্রতিদিনের শব্দে ভরে গেল, কিন্তু সেই শব্দগুলোর মাঝে এখন এক নতুন সত্যের প্রতিধ্বনি ছিল। গল্প সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে পেছনে ফেরা সহজ ছিল না, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহসের সাথে সততাও জরুরি ছিল। কথা বলার পরের দিনগুলো বাইরে থেকে একেবারেই সাধারণ মনে হচ্ছিল, কিন্তু হ্যাঙ্গারের ভেতরে এক এমন চাঞ্চল্য ছিল যাকে শব্দে ধরা মুশকিল ছিল। মেশিনগুলো সময় মতো চলছিল, কাজ নিজের ছন্দে ছিল, তবুও মানুষের মনে কিছু একটা ওলটপালট হয়ে গিয়েছিল। অর্জুন মাঝি প্রতিদিনের মতো সময়ে আসত, সেই একই কাজ করত, আর সেই একই নীরবতা উড়ে থাকত। কিন্তু এখন সে এটাও অনুভব করতে শুরু করেছিল যে তার উপস্থিতি শুধু একজন কর্মচারীর মতো দেখা হচ্ছে না। কিছু নজরে সম্মান ছিল, কিছুতে বিভ্রান্তি, আর কিছুতে এখনও সেই পুরনো সন্দেহ। অর্জুন এসব থেকে নিজেকে আলাদা রাখল।
সে কিক করে নিয়েছিল যে সে কোনো নজর বা জল্পনাকেই নিজের কাজ আর নিজের সত্যের ওপরে আসতে দেবে না। তার কাছে সবথেকে জরুরি এটাই ছিল যে সে নিজের সামনে পরিষ্কার থাকবে। ওপরের তলাগুলোতে পরিবেশ আলাদা ছিল। আনুষ্ঠানিক আলোচনার পর বোর্ডের ভেতরে মতভেদ প্রকাশে আসতে শুরু করেছিল। কিছু মানুষ চাইছিল ব্যাপারটাকে এখানেই শেষ করে দেওয়া হোক, যাতে সংগঠনের স্থিরতা বজায় থাকে। কারোর ভয় ছিল বেশি স্বচ্ছতা যেন আবার দুর্বলতা হিসেবে না দেখা হয়, আর কেউ কেউ আবার এমন প্রশ্নও করতে শুরু করেছিল যে যদি আজ একজন সাধারণ কর্মচারী সত্যের পাশে দাঁড়ায়, তবে প্রতিষ্ঠানের কি সমপরিমাণ সাহস দেখানো উচিত নয়? এই আলোচনার মাঝে আরোহী মেহরা বেশিরভাগ সময় চুপ থাকল। সে শুনছিল, বুঝছিল, আর ভেতরে ভেতরে এটাও অনুভব করছিল যে এখন কোনো সিদ্ধান্তই আর স্রেফ প্রশাসনিক থাকবে না। এই সিদ্ধান্ত ঠিক করে দেবে প্রতিষ্ঠানটি কোন মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে। এক সন্ধ্যায় যখন অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল, আরোহী নিজের কাচের ঘরে একা বসে শহরের আলোগুলো দেখছিল। নিচে সবকিছু সচল দেখাচ্ছিল, কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন বারবার উঠছিল। তার শুরুর দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন সে এই পথটি শুধু লক্ষ্য পূরণের জন্য নয়, বরং কোনো ভালো দিকে পরিবর্তনের জন্য গ্রহণ করেছিল। এখন সেই পরিবর্তনই তার সামনে পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। সে যদি আজ চুপ থাকে, তবে হয়তো সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু সে কি নিজের চোখের দিকে তাকাতে পারবে? এই প্রশ্ন তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। সেই সময় হ্যাঙ্গারের এক কোণে অর্জুন নিজের কাজ গোছাচ্ছিল। তার ফোনে মায়ের মিসড কল জ্বলছিল। সে কিছুক্ষণ পর ফোন ফেরত দিল। ওপার থেকে সেই সাধারণ গলা ভেসে এলো, যাতে চিন্তাও ছিল, আবার ভরসাও। অর্জুন বেশি কিছু জানালো না, সে শুধু বলল যে সব ঠিক আছে। ফোন রাখার পর সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। সে অনুভব করল জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয় যা মানুষ শুধু নিজের জন্য নয়, বরং সেই সত্যের জন্য নেয় যা সে এতদিন ধরে বেঁচে এসেছে। পরের দিন একটা ছোট বৈঠক ডাকা হলো। কোনো প্রেস ছিল না, কোনো বড় মঞ্চ ছিল না। শুধু সেই মানুষেরা ছিল যাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল। কথা ছিল সোজাসুজি আর সময় সীমিত। সবার কথা শোনা হলো, কিন্তু শেষে ঘরটা শান্ত হয়ে গেল। সেই নীরবতায় আরোহী নিচু কিন্তু পরিষ্কার স্বরে বলল যে কোনো একজন মানুষের সততাকে ঝুঁকি বলে মনে করা আসলে পুরো ব্যবস্থার ওপর প্রশ্ন তোলা। সে বলল যদি প্রতিষ্ঠান সত্যকে ভয় পায়, তবে সে বাইরে থেকে যতই মজবুত দেখা যাক না কেন, ভেতরে ভেতরে ফাঁপা হয়ে যায়। কিছুক্ষণ কেউ কিছু বলল না। সেটাই সেই মুহূর্ত ছিল যখন সিদ্ধান্ত এড়ানো সম্ভব ছিল না। সিদ্ধান্ত নেওয়া হলো, কাউকে বড় দেখানোর জন্য নয়, কাউকে বাঁচানোর জন্য নয়, বরং এই জন্য যাতে ভবিষ্যতে কেউ না বলতে পারে যে সত্যের সামনে সবাই চোখ বন্ধ করে নিয়েছিল। অর্জুনের জন্য এর মানে কোনো পদ বা পুরস্কার ছিল না। তার জন্য এটা ছিল স্রেফ তাকে মানুষ হিসেবে গণ্য করা হয়েছে। সন্ধ্যা নামতে নামতে হ্যাঙ্গার আবার তার দৈনন্দিন শব্দে ভরে গেল, কিন্তু এখন সেই শব্দগুলোর মাঝে এক নতুন দৃঢ়তা ছিল। আর ওপর থেকে নিচে তাকাতে তাকাতে আরোহী বুঝতে পারল যে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত সবথেকে কঠিন হয়, কিন্তু সেই সিদ্ধান্তই মানুষ আর প্রতিষ্ঠান দুজনকে আসল অর্থ দেয়। গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখানে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সেই পথে হাঁটার সাহস সবার থাকে না। সিদ্ধান্তের পরের দিনগুলো কোনো বড় আওয়াজ নিয়ে আসেনি, বরং এক এমন শান্তি নিয়ে এলো যা ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে। হ্যাঙ্গার আবার নিজের দৈনন্দিন লয়ে ফিরে গিয়েছিল। মেশিনের আওয়াজ, মানুষের পায়ের শব্দ আর কাজের সেই পুরনো গতি, সবকিছু আগের মতোই দেখাত, কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। অর্জুন মাঝি প্রতিদিন সকালে সময় মতো আসত, নিজের কাজ শুরু করত আর কোনো রকম আড়ম্বর ছাড়াই দিন কাটিয়ে দিত। তফাৎ শুধু এটাই ছিল যে এখন নজরগুলোটাকে পরখ করার চেয়ে বেশি বোঝার চেষ্টা করত। এই পরিবর্তন ছোট ছিল, কিন্তু অর্জুনের কাছে পরিষ্কার ছিল। সে ঠিক করে নিয়েছিল যে সে এই বদলে যাওয়া ব্যবহারকে নিজের অভ্যাস হতে দেবে না। ভরসা যদি সত্যি হয়, তবে তা প্রতিদিন পালন করতে হয়। এটাই ভেবে সে প্রতিদিন নিজের কাজে আরও সাবধানতা নিয়ে আসত। আরোহী মেহরার জন্যেও এই সময়টা আলাদা ছিল। বোর্ডের সিদ্ধান্তের পর বাইরের চাপ কমে গিয়েছিল, কিন্তু তার দায়িত্ব আরও স্পষ্ট হয়ে গিয়েছিল। সে এখন এটা বুঝতে শুরু করেছিল যে নেতৃত্ব মানে শুধু সংকটের সময় সাহস দেখানো নয়, বরং দৈনন্দিন ছোট ছোট সিদ্ধান্তেও সেই সাহস বজায় রাখা। সে কোনো ঘোষণা ছাড়াই একটা সাধারণ পরিবর্তন করল। মাটিতে কাজ করা লোকেদের মতামত এখন আনুষ্ঠানিক বৈঠকেও শোনা হতে লাগল। এটা কোনো বড় সংস্কার কর্মসূচি নয়, ছিল শুধু শোনার এক নতুন অভ্যাস।
আরোহী জানত যে আসল পরিবর্তন সেটাই যা কোনো শোরগোল ছাড়াই টিকে যায়। এই কদিন হ্যাঙ্গারে ছোটখাটো কথা হতে লাগল। একদিন দুপুরে সরঞ্জাম পরীক্ষার সময় এক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্জুনের কাছে সাহায্য চাইল। এবার গলার স্বরে আদেশ ছিল না, ছিল শুধু অনুরোধ। অর্জুন মাথা নাড়ল আর চুপচাপ সাহায্য করে দিল। সে না নিজের পণ্ডিতি দেখালো, না কাউকে বুঝতে দিল যে সে আলাদা কিছু করছে। কাজ শেষ হলো, সবাই নিজের নিজের রাস্তায় চলে গেল। অর্জুনও সেখানে দাঁড়িয়ে থাকল না। সে জানত ভরসা থেমে থাকায় নয়, এগিয়ে চলায় মজবুত হয়। সন্ধ্যার সময় যখন হ্যাঙ্গারের আলো নরম হয়ে এলো, আরোহী নিচে এলো। এটা কোনো নির্ধারিত সাক্ষাৎ ছিল না, স্রেফ পরিদর্শনের নামে এক চক্কর। তার নজর অর্জুনের উপর পড়ল। সে নিজের কাজ গোছাচ্ছিল। কিছুক্ষণের জন্য তাদের নজর মিলল। কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতায় এক স্বীকৃতি ছিল, যেন এটা মেনে নেওয়া হয়েছে যে যা অতীত হয়েছে তা এখন আর বোঝা নয়। আরোহী এগিয়ে গেল, কিন্তু তার পায়ে কোনো তাড়াহুড়ো ছিল না। সে বুঝতে পারছিল ভরসা একতরফা হয় না, আর তার জন্য সময় চাই। সেই রাতে অর্জুন মায়ের সাথে কথা বলল। দৈনন্দিন কথা হলো, আবহাওয়া, কাজ, খাওয়া দাওয়ার খবর। সে এটা বলল না যে কিছু বদলেছে, কারণ সে নিজেও চাইত না সেই পরিবর্তনকে কোনো নাম দেওয়া হোক। মায়ের গলায় সেই পুরনো শান্তি ছিল, আর সেই শান্তিতেই অর্জুন নিজের ভেতরের হালকা অস্থিরতাকে শান্ত হতে অনুভব করল। তার মনে হল সে যদি নিজের পথে সততার সাথে চলতে থাকে, তবে জিনিসগুলো নিজের থেকেই সঠিক জায়গায় চলে আসবে। পরের দিন একটা ছোট ঘটনা ঘটল। পরিষ্কার করার সময় অর্জুনের হাত থেকে একটা সরঞ্জাম ফসকে গেল। পাশে দাঁড়িয়ে থাকা এক টেকনিশিয়ান সেটা তুলে তাকে বাড়িয়ে দিল আর হালকা করে হাসল। এটা কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু অর্জুন বুঝে নিল যে ভরসা শব্দের আগে আচরণে নেমে আসে। ওপরের কাচের ঘরে বসে থাকা আরোহী দূর থেকে এই দৃশ্যটি দেখল। সে কিছু বলল না, কিছু করল না, শুধু এক মুহূর্তের জন্য এটা অনুভব করল যে সঠিক সিদ্ধান্ত শুধু বড় বড় মিটিংয়ে নয়, বরং এমন ছোট ছোট মুহূর্তগুলোতেও নিজের প্রভাব দেখায়। দিন গড়াতে গড়াতে হ্যাঙ্গার আবার তার পরিচিত শব্দে ভরে গেল। অর্জুন নিজের কাজ থেকে বাড়ি ফিরল, আর আরোহী নিজের ফাইলগুলো গুছোতে থাকল। দুজনেই নিজের নিজের পথে ছিল, কিন্তু এখন সেই পথগুলোর মাঝে ভরসার এক সরু রেখা তৈরি হয়েছিল। এমন এক শুরু যা তাড়াহুড়ো নয়, বরং সময়ের সাথে সাথে মজবুত হয়। সময় যেন এক গভীর নিঃশ্বাস নিল এবং তারপর সামনে এগিয়ে গেল। হ্যাঙ্গার নিজের পুরনো পরিচয় ফিরে এসেছিল। মেশিনের পরিচিত আওয়াজ, মানুষের নিয়মিত চলন আর কাজের সেই একই লয়। কিন্তু সেই পরিচয়ের ভেতরে এখন এক নতুন অভ্যাস গেঁথে গিয়েছিল। মানুষ দাঁড়িয়ে দেখত, শুনত আর না বলে অনেক কিছু বোঝার চেষ্টা করত। অর্জুন মাঝি নিজের রুটিনে লেগে থাকত, কাজ করত, বাড়ি ফিরত, মায়ের সাথে কথা বলত। বাইরে থেকে তার জীবন আগের মতোই ছিল, কিন্তু ভেতরে এক স্থিরতা এসে গিয়েছিল। এই স্থিরতা কোনো সাফল্য থেকে আসেনি, বরং এই উপলব্ধি থেকে এসেছিল যে সে যেভাবে বাঁচছে সেভাবেই সঠিক। তাকে এখন আর এটা প্রমাণ করার দরকার ছিল না যে সে কে। তার কাজ, তার নীরবতা আর তার ধৈর্য নিজের থেকেই কথা বলতে শুরু করেছিল। আরোহী মেহরার দিনগুলো খুব ব্যস্ত ছিল, কিন্তু এখন তাতে কোনো ছটফটানি ছিল না। সে সিদ্ধান্ত নিত, সেগুলো পালন করত, আর তারপর তাদের প্রভাবকে সময় দিত। সে কাউকে বিশেষ বানালো না, কাউকে ওপরে ওঠালো না, শুধু একটা দিক ঠিক করে দিল, সম্মান আর সোনার। এই পথেই চলতে চলতে এক সন্ধ্যায় সে অর্জুনকে নিজের কাছে ডাকল। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো ভিড় নয়, স্রেফ একটা সাধারণ আলোচনার জন্য। ঘরে বসার পরেই অর্জুন সেই একই সংযম বজায় রাখল যা সে সবসময় রেখে এসেছে। আরোহী কথা ঘোরাল না। সে বলল যে সেই দিনের ঘটনাটি তাকে শুধু একজন কর্মচারী নয়, বরং মানুষকে দেখার উপায় শিখিয়েছে। অর্জুন শান্তস্বরে উত্তর দিল যে সে আলাদা কিছু করেনি, শুধু সেটাই করেছে যা সেই মুহূর্তে সঠিক মনে হয়েছিল। এই আলোচনা কোনো প্রশংসা বা পুরস্কারের জন্য ছিল না, এটা ছিল সেই বোধের, যেখানে দুজন মানুষ নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে একে অপরের সত্যকে চিনতে পারে। সেই দিনের পর তাদের সাক্ষাৎ কমই হতো, কিন্তু তা অর্থপূর্ণ হতো। কখনো হ্যাঙ্গারের গলিতে ছোটখাটো কুশল সংবাদ নেওয়া, কখনো কোনো মিটিংয়ের পর একটা সাধারণ প্রশ্ন। কোনো তাড়াহুড়ো ছিল না। দুজনেই জানত যা গড়ে উঠছে তাকে নাম দেওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করা ঠিক হবে না। সময়, ভরসা আর সম্মান, এই তিনটেকেই সাথে চলতে দেওয়া দরকার ছিল। এক রবিবার সন্ধ্যায়
যখন শহর কিছুক্ষণের জন্য ধীর হয়ে গিয়েছিল তারা একই পথে বাইরে বেরোল। বৃষ্টি হালকা ছিল, দুজনের সাথে সাথে কিছু পা হাঁটাচলা করল। কথাবার্তা সাধারণ ছিল, কাজ, আবহাওয়া আর শহরের ক্লান্তি। হঠাৎ আরোহী বলল যে কখনো কখনো সাথে চলা কোনো প্রতিশ্রুতির চেয়েও বড় হয়। অর্জুন হাসল, সে কোনো উত্তর দিল না, কিন্তু সেই হাসিতে এক সম্মতি ছিল। এটা কোনো স্বীকারোক্তি ছিল না, স্রেফ এক বোধ যা শব্দের আগে জন্ম নেয়। সময়ের সাথে সাথে এই বোধ আরও গভীর হতে লাগল। অর্জুন একদিন মাকে বলল যে এখানে সে সম্মান পায়। মা শুধু এইটুকু বললেন যে যেখানে সম্মান থাকে সেখানে মনও টেকে। সেই রাতেই অর্জুন নিজের ভেতরে এটা স্বীকার করল যে সে শুধু কাজের জন্য নয়, বরং এই জায়গা আর এই সম্পর্কের সারল্যের জন্যেও এখানে থাকতে চায়। আরোহীও নিজের ভেতরে এক পরিবর্তন অনুভব করল। সে এখন সিদ্ধান্ত একা নিত না, সে প্রভাবগুলোকেও নিজের সাথে রাখত। অর্জুনের উপস্থিতি তাকে মনে করিয়ে দিত যে নেতৃত্ব উচ্চতা থেকে নয়, বরং সাথে চলা থেকে তৈরি হয়। ধীরে ধীরে কোনো শোরগোল ছাড়াই তাদের পথগুলো কাছাকাছি আসতে লাগল, এতটাই কাছাকাছি যে আলাদা আলাদা হলেও একে অপরের প্রভাব রয়ে যেত। গল্পের শেষ কোনো বড় ঘোষণা দিয়ে হয়নি, না কোনো মঞ্চ ছিল, না কোনো হাততালি। শুধু একদিন কাজ শেষ হবার পর দুজনে একসাথে চা খেল। বৃষ্টির হালকা শব্দ, চায়ের ধোঁয়া আর এক শান্ত হাসি, এটুকুই ছিল সব। সেই সম্পর্ককে কোনো নাম দেওয়া হলো না, কারণ কিছু সম্পর্ক নাম দিয়ে নয়, বরং পালনের মাধ্যমে চেনা যায়। আর সেখানেই, সেই সারল্যে, অর্জুন এবং আরোহী এটা বেছে নিল যে তারা একে অপরের সাথে চলবে, সমমর্যাদায়, সম্মানে আর সেই ভরসার সাথে যা তাদের আজ এই পর্যন্ত পৌঁছে দিয়েছে।